বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার। মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সকলকে আমাদের মানুষের ভাষার পক্ষ থেকে শুভ রাখি পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, সেখানে যে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, তাতে যে প্রচুর ক্ষয়ক্ষতি এবং প্রচুর মানুষের মর্মান্তিক জীবনহানির যে ঘটনা, হতাহতের যে ঘটনা, যে ঘটনায় সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না, সেখানে আমরা সকলের প্রতি সমব্যথী। সুধী দর্শকবৃন্দ, আজকের দিনটাতে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশেষ চেহারা ধরা পড়ল। সেটা কি? একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারাদিন ব্যাপী রাখি পূর্ণিমার সরকারি উদ্যোগে যে অনুষ্ঠানগুলি, সেগুলো একের পর এক আমরা দেখলাম। যার সর্বশেষটি আমরা দেখলাম যেটি একটি ঐতিহাসিক দিন তৈরি করলো পশ্চিমবঙ্গের মাটিতে, সেটি ছিল যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম, মানে পূর্ণাঙ্গ বন্দে মাতরমকে গাওয়া, এবং সেখান থেকে রাষ্ট্রবাদ তার বার্তা দেওয়া। আর ঠিক তার পাশাপাশি যে অপশাসনের কারিগর যারা, সেই তৃণমূল কংগ্রেসের দুটুকরো, কোন টুকরোটা আসল এখনো পর্যন্ত কেউ জানে না, বোঝা যাচ্ছে না, বা সাধারণ মানুষের মধ্যে এখন প্রচুর কনফিউশন। ওই আমি একবার বলেছিলাম না, যে যদি জিজ্ঞাসা করা হয় তাদের যে আচ্ছা তুমি কি দল করো, সাধারণ মানুষকে, নেতা নেত্রী না, তুমি ঠিক কোন দলটা করো, যারা বিজেপি করে না, তাদের যদি এইভাবে জিজ্ঞাসা করা হয়, তারা মানে একচোটে ঝপ করে উত্তরই দিতে পারবে না ঠিক মতো হয়তো। তা সেই তাদের ওই টিএমসিপি, সেই নিয়ে আবার টুকরো টুকরো কাড়াকাড়ি করে আজকে কলকাতার দুটি জায়গাতে তাদের অনুষ্ঠান কর্মসূচি পালন করলো। মানুষের কাছে দুটো চিত্র উঠে আসলো। একটি রাষ্ট্রবাদের জয়ধ্বনি, বিদেশি চক্রান্ত, দেশ বিরোধী কার্যকলাপ, তার যে আঁতুর ঘর বলে চিহ্নিত যে জায়গাটি, সেইখানে তার মূলে আঘাত করলেন চড়ৈবতী মন্ত্রে, যিনি এগিয়ে চলেন গোটা বিরোধী রাজনীতির আমলটাতে, যার মুখে এই কথাটা বারবার করে বিভিন্ন সভামঞ্চে উঠে এসেছে, সেই আমাদের এই মুহূর্তের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাই দরকার, এটাই মানুষ দেখতে চাইছে, এবং এটা দৃষ্টান্ত তৈরি করলো সারা ভারতবর্ষব্যাপী ওই খ্যাঁকশিয়ালদের বিরুদ্ধে এটা চরম বার্তা হিসেবে, যেখানে একদম পশুপতি থেকে তিরুপতি পর্যন্ত যে করিডর তৈরি করেছিল কংগ্রেস আমল, গোটা কংগ্রেস আমল, যে কংগ্রেস আমলটাতে অবশ্যই নকশাল আন্দোলনের সৃষ্টি তো হয়েছে 70-এর দশকে, এবং সেটাই পশ্চিমবঙ্গের মাটিতে একটি বিভ্রান্ত আন্দোলন, যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার আন্দোলন। আর তৎপরবর্তীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে বলেছে দিমাগি নকশাল, কিন্তু তার ইতিহাসটা একটু পিছনে আছে। কিন্তু তার আর একটা নামকরণ করেছিলেন আর একজন, তিনি হচ্ছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইউপিএ 1-2 আমলে, তিনি হচ্ছেন পি চিদাম্বরম। এই পি চিদাম্বরম কিন্তু এদেরকেই আরবান নকশাল বলে অভিহিত করেছিলেন। আর পরবর্তীতে এই নকশালদের, এই ধরে নিন 90-এর দশকের শেষ পর্যায়ে থেকে শুরু করে একদম 2014-র আগে পর্যন্ত এবং ওই সময় কাল পর্যন্ত
যে আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ভারতের অন্যতম একটি বড় সমস্যা হয়ে আরো ফুলে ফলে বিকশিত হচ্ছিল ওই পশুপতি থেকে তিরুপতি পর্যন্ত এই করিডোরটা। এবং সেখানে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল তো আছেই, খুব পরিচিত, আলোড়িত, যেখানে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি পর্যন্ত বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই ইতিহাস আমরা সকলে জানি। সঙ্গে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের একটি বিপুল অংশ, তেলেঙ্গানা মানে অন্ধ্রপ্রদেশের একটা সেকশন, ছত্তিশগড়, ওদিকে চলে যান একদম নেপাল সীমান্ত পর্যন্ত, এমনকি নেপালের ভিতরে। এই জায়গাটাকে কন্ট্রোল করবার হিম্মত কিন্তু ইউপিএ 1-2 দেখায়নি। শত শত জওয়ান, পুলিশ, থানা, জওয়ানদের প্রাণহানি হয়েছে, থানা শুদ্ধ উড়িয়ে দেওয়া হয়েছে, থানা শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিও সেটা বাদ যায় না। আর সেই তাদের আর একটি অন্যতম অংশ, তাদের সেই ওই দেশ বিরোধী কার্যকলাপের একটা কি বলবো অন্ধকার অধ্যায়, যেটা সেই কিষাণজি, সেই কিষাণজির নামে এখনো যাদবপুরের দেওয়ালে যে পোস্টার পরে, দেওয়াল লিখন হয়, রেড স্যালুট জানানো হয়, এই সমস্ত যে আর বরদাস্ত করা হবে না, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বোঝালেন। শুধু না, এটাই হচ্ছে একজন মুখ্যমন্ত্রীর অবস্থান। কি অবস্থান? সামনে থেকে এগিয়ে গিয়ে চোখে চোখ রেখে, আয় সামনে দেখি তোকে। এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, এই বডি ল্যাঙ্গুয়েজটা সময়ের দাবি এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে। সারা ভারতবর্ষ জুড়ে যে টুকরে টুকরে গ্যাংয়ের কথা আমরা বারবার মানুষের ভাষায় উল্লেখ করি, এর একটাও একটার থেকে বিচ্ছিন্ন না। ওই যাদবপুরের থেকে টিএমসি বিচ্ছিন্ন না, ওই টিএমসি থেকে কংগ্রেসের টুকরে টুকরে গ্যাংগুলো বিচ্ছিন্ন না, ওই কংগ্রেসের টুকরে টুকরে গ্যাং কেজরিওয়াল, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওদিকে চলে যান উদ্ধব ঠাকরে, এরা কেউ কারোর থেকে বিচ্ছিন্ন না। ফলত সঙ্গে তার সঙ্গে যদি যোগ দিয়ে দেন যারা নিজেরা তাদের প্রধান শত্রুকে কোনো বছরই সেটা ঠিক করে উঠতে পারে না, পর্যালোচনা চলছে, পার্টি মিটিং চলছে, বড় বড় গভীর গভীর জ্ঞানের কথা হচ্ছে, কিন্তু দিনের শেষে গিয়ে তারা কি যে করতে হবে সেটাই ঠিক করতে পারে না। আর যখন মুখ থুবড়ে পড়ে বারবার, তখন যখন রাস্তার মানুষ জিজ্ঞাসা করে, কি হে তোমাদের ওই পার্টি লাইন কি হলো, না ওটা আমাদের একটা ভুল হয়ে গেছিল। কিন্তু যখন এরা জ্ঞান দেবে, তার পাশে গিয়ে যদি আপনি দুই একটা কথা বলতে চান, তখন এরাই বলে দেবে, আচ্ছা তুমি অনেক বলেছ, ওসব তোমরা বুঝবে না। এই লেফট অভিশাপ, পশ্চিমবঙ্গের 34 বছরের অভিশাপ, ওসব তোমরা বুঝবে না। মানুষ বুঝলো, মানুষের এমন বোঝা বুঝলো যে ওদের ভাই আগে সরাও, যে থাকে সামনে এসো করে ওই টিএমসি নামক আর এক অভিশাপকে ডেকে আনলো। সেটা যখন বিদায় নিল, অবশেষে এবার আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল কেন্দ্র সরকার আর রাজ্য সরকার, দেশের সংবিধান, দেশের আইন, দেশের উন্নয়নমূলক কর্মসূচি, দেশের প্রকল্প কাকে বলে। আর ঠিক এই জায়গাটা থেকে আমার এই এপিসোডের মূল বক্তব্যটা, আবার ঠিক সেই একই ভঙ্গিতে ডিজে ব্যানার্জি আর ওই যাকে বলি স্বৈরাচারী নেত্রী, তার দলবল, ঠিক একই স্টাইলে হুমকি, মিথ্যাচার, যা কিনা চোখে দেখতে অস্বস্তি হয়, কানে শুনতে মানুষের কষ্ট লাগে, আর মানুষ ভাবে যে যত দ্রুত ওই সমস্ত মুখগুলো যেন না দেখতে হয়। আর
কেউ কেউ রাস্তায় পরিহাস করে বলে কোট আনকোট, সব দেখলে দিন খারাপ যায়। আর ঠিক তার পাশে তার একটা টুকরো টুকরো অংশ, সেখান থেকে ওই ওনাদেরই একটা অংশ, তারা আবার ওনাদেরকে তোপ দাগলেন। সেখান থেকে তার আমলের ক্যাবিনেট মন্ত্রী টন্ত্রী তাদের এখন বিবেকের উদয় টুদয় হয়েছে। জানি না 4 তারিখে যদি তারা যেতেন, তাদের ওই বিবেক তাদের বাড়ির কোন বাক্সের মধ্যে তারা তালা মেরে রেখে দিতেন, আর এই আমাদের মতো মানুষজনেদের কি হালাত তারা করতেন। যাই হোক, সে প্রসঙ্গ অন্য প্রসঙ্গ, অনেক আলোচিত হয়েছে। কিন্তু আজকের এপিসোডের যেটা মূল বক্তব্য, শুধু দর্শকবৃন্দ, এই টুকরে টুকরে গ্যাং, এই টিএমসি টুকরো টুকরো অংশ, এরা নিশ্চিতভাবে জানে এরা মানুষের কাছে ভোটে আর কোনোদিন জিততে পারবে না। এই লেফট, এরা জানে এবার নিঃশেষ, ভোট টোট ওদের আর জুটবে না। তেমনি কংগ্রেস তো কোথায় আছে সে খুঁজে পাওয়া যায় না আমাদের রাজ্যে। কাজে ভোট জেতা এদের এই মুহূর্তের মূল উদ্দেশ্য নয়। এটা রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপিকেও এই এপিসোডের মাধ্যম দিয়ে জানাচ্ছি, রাজ্য সরকারকেও জানাচ্ছি। তার কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। তিনি অসুখটাও জানেন এবং ওষুধটাও জানেন, সেটা আজকে ভিজতে ভিজতে দাঁড়িয়ে বলেছেন। সবার সাথে ভিজে বন্দে মাতরম গেয়েছেন তিনি, দৃষ্টান্ত ইতিহাস তৈরি করেছেন আজকে। যেখানে ওই আগের মুখ্যমন্ত্রী তিনি ওই শেডের তলায় দাঁড়িয়ে থাকতেন, আর সামনে বাচ্চারা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করতে গিয়ে তারা অসুস্থ হয়ে হসপিটালে গেছিল। এক অদ্ভুত দৃষ্টান্ত আজকের, অসাধারণ দৃষ্টান্ত। কিন্তু তার মধ্যে বার্তাটা হচ্ছে এই, শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডটায় এই কথাগুলো উল্লেখ করলাম রেফারেন্স হিসেবে, দুটো তফাৎটাকে দেখানোর জন্য, এবং সেটা খুবই সামান্য, এ বললে শেষ হবে না। সে যদি আপনি একদম সেই বামফ্রন্টের প্রতিষ্ঠা, এই সিপিআই এর প্রতিষ্ঠা সেই অংশ থেকে ধরেন, সিদ্ধার্থ শঙ্কর রায় যমুনা ধরেন, ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি ধরেন, শেষ হবে না অন্ধকার যুগের আলোচনা যদি চলতে থাকে। কিন্তু ওই পি চিদম্বরম তারা নকশাল দমন করতে পারেননি, যেটা করে দেখিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্মূল করেছেন ওই করিডোরে নকশাল, যে সমস্ত জঞ্জাল ছিল। আর তার আরেকটি অংশ অবশিষ্ট, যেখানে আতুর ঘর বলা হয় যেটা, সেটা হচ্ছে এই যাদবপুর ইউনিভার্সিটির ওই অংশটা। মুখ্যমন্ত্রী বলেছেন এবার কিসের আজাদি? গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এর আজাদি? দেশ তো আজাদি রয়েছে, দেশ তো স্বাধীনই রয়েছে। কিন্তু এর সাথে কেন বলছি মিল, খেয়াল করে দেখুন শুধু দর্শকবৃন্দ। ওদিকে রাহুল গান্ধী বলছেন, তিনি আবার নতুন আবিষ্কার করেছেন, স্বরাজ না মানে নাকি স্বাধীনতা না, স্বরাজ মানে হচ্ছে সতে রাজ করা। সেই স্বরাজ তিনি অন্য কাউকে দিতেই পারবেন না। রাহুল গান্ধী ওই যেটা বলাই, মানে অন্যান্য বহু জায়গাতেই আপনারা নিশ্চয়ই শোনেন, যে রাজনৈতিক নেতা থেকে ক্রমশ যেন একজন কৌতুক অভিনেতাতে পরিণত হচ্ছেন। যাক, সে ভালো, একদিকে দেশের মানুষের পক্ষেই সেটা মঙ্গলের। কিন্তু যোগসূত্রটা আপনারা বারবার কষবেন, মিল পেয়ে যাবেন। কিন্তু এরা এই পশ্চিমবঙ্গটাকেই যদি ধরেন, ভোটে জেতা কিন্তু এদের মূল উদ্দেশ্য নয়। এখন এরা জানে এদের ভোট বলে কিছু নেই। এদের সংসদীয় গণতন্ত্রে যদি ভোটে দাঁড়ানোর অধিকার থাকে দাঁড়াক, সেটা আলাদা জিনিস, কিন্তু ভোটে এরা জিততে পারবে না, এরা সব থেকে ভালো জানে। তাহলে এদের উদ্দেশ্যটা কি? এদের মূল উদ্দেশ্যটা কিন্তু একটু ভাবুন, ভেবে কমেন্টেও আপনারা লিখুন, হাত খুলে মতামত জানান। আমার জায়গা থেকে যেটা মনে হয়েছে, বিভিন্ন সমস্ত মানুষের সঙ্গে মাঝে মধ্যেই কথা বলে যেটা বুঝতে পারি, সেইটা আপনাদের সামনে তুলে ধরি। এদের কিন্তু মূল উদ্দেশ্যের জায়গাটা
রাজনৈতিক সামাজিক যত রকমের খারাপ কাজ আছে করে সামাজিক অস্থিরতা তৈরি করে দাও, ওই যাকে বলে চারিদিক উড়িয়ে দেমা লুটে পুটে খাই। এবং সেই বিষাক্ত যে প্রবণতা, সেই প্রবণতার দিকে আমি বারবার করে এই এপিসোডগুলো থেকে সরকার, বিভিন্ন মানে কেন্দ্রীয় সরকার, তাদের দৃষ্টি আকর্ষণ করি। এদের মূল উদ্দেশ্য ওই কাটমানি সেকশনটাকে, ওই কাটমানি রাজত্বটাকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে যাওয়া। এদের মূল উদ্দেশ্য ধীরে ধীরে সেই স্লিপার সেল, দেশের দেশ বিরোধী যে স্লিপার সেল, বিদেশি সন্ত্রাসবাদী যে গোষ্ঠীগুলো, তাদের ভরণ পোষণ করানো। এই দিমাগি নকশাল, এই আরবান নকশাল, এরা কখনো বাংলাদেশের হিন্দু হত্যা সেগুলো নিয়ে মিছিল করতে পারে না। এরা কখনো পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম বিবৃতি দেয় তার কোনো প্রতিবাদ করে না, বরং এরা অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তোলে। এরা কখনো নিন্দা করে না পেহেলগাঁও হামলার, বরঞ্চ এরা পুলওয়ামা হামলার পর যে সার্জিক্যাল স্ট্রাইক তাই নিয়ে প্রশ্ন তোলে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই করেন। আর এর সাথে রয়েছে কিন্তু বিশেষ বিশেষ সংবাদ গোষ্ঠী যারা এদের মদত দেয়, এবং সেই মূলে আঘাতটাও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে করেছেন। ছাড়াছাড়ির জায়গা নেই, কিন্তু প্রতিকার এটা মানুষ চাইছে। এবং এই যে দৃঢ় অবস্থান, এই দৃঢ় অবস্থানটা মানুষ চেয়েছে বলেই এই পরিবর্তনটা মানুষ ভোট দিয়ে এনেছে, জীবন বাজি রেখে মানুষ ভোট দিয়েছে। কাজে ওই উশৃঙ্খলতা মানুষ বরদাস্ত করবে না। কিন্তু খুব সূক্ষ্মভাবে, সেটা সরকারি প্রশাসনের ভিতর থেকে হোক, সেটা অন্য উপায়ে হোক, গ্রামাঞ্চল থেকে ছোট শহর সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হোক, ভিন্ন ন্যারেটিভ তৈরি করে সোশ্যাল মিডিয়াতে হোক, এই প্রচেষ্টা চালিয়ে যাবে। যে প্রচেষ্টাটা বোঝাটা কিন্তু একদম আমরা যারা সাধারণ মানুষজন, আমরা পাড়ায় থাকি, গ্রামে থাকি, দিন থেকে রাত হয়ে আবার সকাল হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, এই তীব্র দেশ বিরোধী এই ন্যারেটিভ, এই স্লিপার সেল, এই সমস্ত দিকে এইবার আমাদের চোখ খুলে নজর রাখার সময় এসেছে। তার কারণ ভোটের আগে থেকেই বলি না, এসব আর চলবে না। এই কারণে চলতে দেবে না আমাদের দেশের মানুষ, আমাদের এই রাজ্যের মানুষ। তার কারণ মানুষের ঘুমটা ভেঙে গেছে, চোখ কান খুলে গেছে। তাই দোকান কাটাদের কিন্তু চোখ খুলে দেখতে হবে, তাদের গতিবিধিটাও নজরে রাখতে হবে। শুধু দর্শকবৃন্দ, এদের এই ন্যারেটিভ থেকে নিজেদেরকে দূরে রাখা, এদের এই সূক্ষ্ম সূক্ষ্ম চক্রান্ত, প্রলোভন, ওই কাটমানি, ওই তোলাবাজির যে একটা অশুভ অক্ষ, সেই অক্ষের থেকে এই রাজ্যকে বার করতে হবে। এবং তার জন্যে প্রশাসন যেটুকু যেটুকু ব্যবস্থা করছে সেইটুকু ব্যবস্থাকে ইউজ করতে হবে। সেটার একটা উদাহরণ এই টোল ফ্রি নাম্বারগুলো, যেগুলো সরকার জারি করেছে। একের পর এক প্রকল্প, একের পর এক শিল্পায়ন, আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, শিক্ষার উন্নতি, সংস্কৃতির উন্নতি, কৃষ্টির উন্নতি এবং রাষ্ট্রবাদের স্থাপনা, এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য। এই ভবিতব্য ওই টুকরে টুকরে গ্যাং পাল্টাতে আর পারবে না। তার কারণ মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, ঘরের জঞ্জাল তিনি পরিষ্কার করতে জানেন এবং সেটাতে তিনি হাত দিয়েছেন। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, রাষ্ট্রবাদকে সমর্থন করুন, হাত খুলে আপনাদের কমেন্ট লিখুন এবং একটু শেয়ার করে দিন, যাতে আপনার কমেন্ট অনেক মানুষের চোখে পড়ে। আপনারা নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না, যাতে অল করে দেবেন, যাতে সব এপিসোডের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম,
জয় হিন্দ, নমস্কার।